কমছে না সিস্টেম লসের নামে বিদ্যুৎ চুরি। 1% সিস্টেম লস কমাতে পারলে বছরে সাশ্রয় 1,000 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত তেলের ডিপোকে অটোমেশনের জন্য প্রশিক্ষণ নিতে সিঙ্গাপুর যাচ্ছেন বিপিসির 20 কর্মকর্তা। বিদেশ সফর নিয়ে বিতর্ক। এবং ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমানা ব্যবস্থার কারণে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যাত্রীরা। ঘটছে ফ্লাইট মিসের ঘটনাও। ভোক্তার পকেট কেটে চড়া দামে উৎপাদিত বিদ্যুৎ চুরি হচ্ছে সিস্টেম লসের নামে। উন্নত বিশ্বে যেখানে সিস্টেম লস 6% আশেপাশে, বাংলাদেশে তা বছরের পর বছর 10% বেশি। বিদ্যুৎ কালোবাজারির বড় খাত ব্যাটারি চালিত অটোরিকশা। আর এই চক্রের সাথে জড়িত খোদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই। বিশেষজ্ঞরা বলছেন 1% সিস্টেম লস কমলেই বছরে সাশ্রয় হবে অন্তত 1,000 কোটি টাকা। গ্রিড আধুনিকায়ন আর স্মার্ট মিটারের মাধ্যমে এই কালোবাজারি দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব। অনিয়ম, চুরি আর দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে দেশের বিদ্যুৎ খাত। সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াট হলেও উৎপাদন সক্ষমতা 33,000 মেগাওয়াটের বেশি। ফলে ক্যাপাসিটি চার্জের নামে গচ্ছা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। শুধু তাই নয়, গ্যাস, কয়লা, ফার্নেস অয়েল সহ বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি প্রায় 100% আমদানি নির্ভর হওয়ায় বিশ্ব বাজারের ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে উৎপাদন খরচ। এখানেই শেষ নয়, ভোক্তার পকেট কেটে চড়া দামে উৎপাদিত এই বিদ্যুৎ সিস্টেম লসের নামে চুরি হয়ে যাচ্ছে দিন দুপুরেই। উন্নত বিশ্বে সিস্টেম লসের পরিমাণ 6%-এর কাছাকাছি হলেও বাংলাদেশে তা 10%-এর নিচে নামছেই না। অনেক ক্ষেত্রে শোনা যায় যে হুকিং করে যে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং হয়। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, যেটা আগে বলছিলাম, যে এটাকে দ্রুততার সাথে 8%-এর দিকে নিয়ে আসা, যেটা 10%-এর উপরে আছে, এবং পরবর্তী সময় এটাকে ইন্টারন্যাশনালি যেটা অ্যাডভান্সড ইকোনমি যে লেভেলে আছে 6% গড়, সেদিকে আমরা যদি যেতে পারি। অথচ মাত্র 1% সিস্টেম লস কমানো গেলেই বছরের সাশ্রয় হবে অন্তত 1,000 কোটি টাকা। 1% যদি কমানো হয় আমাদের এখন যে ওভারঅল গ্রিডের খরচ বিদ্যুৎ খাতে, তাহলে 1,000 কোটি টাকার উপরে বেশি সাশ্রয় করা সম্ভব। গ্রিড মডার্নাইজেশন, স্মার্ট মিটারিং, হ্যাঁ, ইনফ্যাক্ট স্ক্যাডার সিস্টেম নিয়েও তারা কাজ করছে। সো এগুলো প্রপারলি যদি করা যায় তাহলে এটাকে আরো কমানোর সুযোগ আছে। বিশেষজ্ঞরা বলছেন, একসময় বাসাবাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি হলেও এখন কালোবাজারির বড় খাত হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। আর এই কালোবাজারির সঙ্গে জড়িত খোদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই। ফলে গ্রাহকের পকেট কাটার পাশাপাশি সংকটে পড়ছে খোদ সরকারও। এই চুরি আপনি দেখবো, যাদের কথা বলার দায়িত্ব তারা কথা বলবে না। তারা এগুলোই করতে শিখেছে, এগুলোই করতে উৎসাহী, কারণ এগুলো করে তাদের লাভ হয়, তারা নেপথ্যে লাভবান হয়। বিআরসি যদি আজকে এ খাতকে সুরক্ষা দিতে না পারে, তাহলে সরকার তার কিছুই করার নেই, সরকার কিছু করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুতের দাম বাড়িয়ে সাময়িক সমাধান মিললেও চুরি আর অপচয় বন্ধ না হলে এই খাতে স্বস্তি ফিরবে না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের 2টি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজধানী গুলশানে গত বছর ডিসেম্বরে অন্যান্য সম্পদের সঙ্গে এই ফ্ল্যাট দুটি জব্দ করার নির্দেশ দেয় আদালত। ফ্ল্যাট দুটির আনুমানিক বাজার মূল্য 18 কোটি টাকা বলে ধারণা করছে দুদক। ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগেই সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা দুদকের। সকাল 10টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান 2 এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়। শেখ হাসিনার আমলে বিশ্বকাপ খেলা দেখানোর নামে ব্যাপক অর্থ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সে সময় তমা কনস্ট্রাকশনের মাধ্যমে খেলা দেখানোর নামে যে দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা সম্প্রচার নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। জানান, বর্তমান সরকার ফিফা থেকে সরাসরি এবারে বিশ্বকাপ খরচ শূন্যের কোটায় নিয়ে এসেছে। অথচ 2022 বিশ্বকাপের খেলা দেখানোর নামে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে 140 কোটি টাকা যে দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি দুদকে প্রাথমিক তদন্ত চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী।
2022-এর বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে, এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। তৈরি পোশাক খাতকে আরও পরিবেশ বান্ধব করতে রাজধানীতে আয়োজন করা হয়েছে 18তম ফ্যাব্রিক উইক। তৈরি পোশাক খাতে দেশি বিদেশি 750-রও বেশি প্রতিনিধি এই ডিজাইনারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে কাপড়ের পুনঃব্যবহার, উল ব্র্যান্ড সহ পরিবেশ বান্ধব বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে হেল্প এবং বায়োডিগ্রেডেবল ফাইবার এবং সাস্টেইনেবল ডাইসের ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এবারের আয়োজনে 230টি নতুন ডেভেলপমেন্ট এবং 50টি নতুন ইনোভেশন সহ মোট 280টি ফ্যাব্রিক কোয়ালিটি প্রদর্শন করা হয়। এই প্রদর্শনী দেশের তৈরি পোশাক খাতের রপ্তানিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকরা। দেশে 3 বিপণন প্রতিষ্ঠান পদ্মা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা ওয়েলের ডিপোগুলোকে অটোমেশনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে বিপিসি। এর জন্য প্রশিক্ষণ নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন 20 কর্মকর্তা। সফর তালিকায় 3 মাস পর অবসরে যাবেন এমন কর্মকর্তাও কিন্তু আছেন। কোটি টাকার অধিক খরচ হবে 7 দিনের এই সফরে। দেশে তেলের অটোমেটেড ডিপোগুলো থেকে অভিজ্ঞতা না নিয়ে 20 কর্মকর্তার বিদেশ সফরকে ঘিরে উঠেছে নানা সমালোচনা। 20 কর্মকর্তাকে সিঙ্গাপুরে 1 সপ্তাহের প্রশিক্ষণের জন্য গত 9 জুন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। চিঠিতে উল্লেখ করা হয় সফরের সকল ব্যয় বহন করবে কনসালটেন্ট। বিপিসির এই তালিকায় যে 20 কর্মকর্তা রয়েছেন তার 4 জনই স্থায়ী কর্মকর্তা নন। যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হক ও উপসচিব শাহিনা সুলতানা দুজনই প্রশাসন ক্যাডারের। এছাড়া একেএম নাইমুল্লাহ ও মোহাম্মদ আলাউদ্দিন ইস্টার্ন রিফাইনারি থেকে প্রেষণে বিপিসিতে পদায়িত আছেন। যমুনা অয়েলের মহাব্যবস্থাপক জসিমউদ্দিন 15 অক্টোবর যাবেন অবসরে। সরাসরি বিপিসির স্থায়ী কোনো কর্মকর্তাকে এ সফরে না রাখায় ক্ষোভের সঞ্চার হয়েছে প্রতিষ্ঠানটিতে। চিঠি দেখলাম, এটা প্রয়োজনীয় আর্থিক সংশ্লেষ মানে কোয়ারিজ দিয়ে পাঠাইছে আর কি, এটুকুই। মন্ত্রণালয়ের প্রস্তাব গিয়েছিল, মন্ত্রণালয় কিছু কোয়ারিজ দিয়ে ফেরত পাঠিয়েছে। বিপিসি ইতোমধ্যে 13,000 কোটি টাকা ব্যয়ে শতভাগ অটোমেটেড 3টি প্রকল্প বাস্তবায়ন করেছে। এর মধ্যে শতভাগ অটোমেটেড ডিপো রয়েছে। তাই দেশের বাইরে না গিয়েও অভিজ্ঞতা নেওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনিয়ম দুর্নীতির ব্যাপারে শুধু তেল সেক্টর কেন, সেটা বাংলাদেশের প্রায় প্রত্যেক সেক্টরেই অনিয়ম দুর্নীতির কথা আমরা শুনি। তেল সেক্টরও আমার মতে আর কি সেটা অন্য কোনো সেক্টর চেয়ে ব্যতিক্রম কিছু নয়। এদিকে অটোমেশন প্রকল্পের ফিজিবিলিটি নকশা তৈরি ও হেজব স্টাডির জন্য কর্মশালার নামে সিঙ্গাপুরে যাওয়াকে প্রমোদ ভ্রমণ বলেও সমালোচনা করছেন কেউ কেউ। কিছু অর্থ এক জায়গায় আছে, সেই অর্থগুলো নয়ছয় করার জন্য এটা করা হচ্ছে। এই সফর কখনো কোনো প্রতিষ্ঠানের অতীতে কাজে লাগে নাই, এখানেও লাগবে না। যে প্রতিষ্ঠান ফিজিবিলিটি স্টাডি করছে তারা এ সফরের খরচ ধরেই ব্যয় প্রস্তাব করেছে। তাতে সরাসরি সরকারি অর্থ ব্যয় না হলেও পরোক্ষভাবে সরকারের টাকাই খরচ হবে সিঙ্গাপুর সফরে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দর্শক, আপনারা জানেন যে এই বাণিজ্য সংবাদে কিন্তু আমরা বরাবরই দেশের এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের যে দরদাম রয়েছে সেই দরদামটা আপনাদেরকে জানিয়ে থাকি। বিভিন্ন সময় দেখা যায় স্বর্ণ, রূপা বা এই ধরনের যে ধাতব পদার্থগুলো রয়েছে সেগুলোর দরদাম যেমন জানাই, ঠিক তেমনি আপনাদের সামনে আমরা তুলে ধরি নিত্য যে পণ্যগুলো রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে সেই পণ্যগুলো কী দামে আজকে বিক্রি হচ্ছে সেই দামগুলো। চলুন আমরা এক নজরে দেখে আসি আজকে বিশ্ববাজারে বা আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম কী।
দর্শক, বিশ্ববাজারে বাড়তি স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,016 দরে এবং বেড়েছে রূপার দরও। প্রতি ট্রয় আউন্স রূপা আজ বিক্রি হচ্ছে $55.90 দরে। তবে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বাড়তি ইস্পাতের দামও রয়েছে। আমরা যদি বলি যে প্রতি টন ইস্পাত আজকে বিক্রি হচ্ছে $3,102 দরে এবং বেড়েছে ক্রুড অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল আজকে বিক্রি হচ্ছে $82.49 দরে, আর প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $130। এবারে যদি আমরা একটু চোখ রাখি আন্তর্জাতিক বাজারে চালের দামে, তাহলে দেখা যাবে যে প্রতি হ্যান্ডেডওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $14.01 দরে এবং আজ বিশ্ব বাজারে প্রতি বুশেল গম বিক্রি হচ্ছে $682.75 দরে। প্রতি বুশেল ভুট্টা আজ বিক্রি হচ্ছে $444.75 দরে এবং বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল আজ বিক্রি হচ্ছে $4,565 আর প্রতি পাউন্ড চিনি আজ বিক্রি হচ্ছে $14.83 দরে। জানছিলাম আসলে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। এ পর্যায়ে জানিয়ে দিতে চাই আজকের মুদ্রা বাজারের খবরাখবর। দেশের বাজারে অনেকটাই স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। আজকে যদি আমরা ব্যাংকগুলোর দিকে দেখি তাহলে দেখতে পারবো ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে $124 দরে আর গ্রাহকের কাছ থেকে কিনছে প্রায় $123 দরে। ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে $166 আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে $160 দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে $147 আর কিনছে $143। এবং এদিক দিয়ে আমরা যদি দেখি যে কানাডিয়ান ডলার আজ বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে $85। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় $88 আর ক্রয় আজকে $83 দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে $32.80 আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে $32 দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে $33.30 আর ব্যাংক কিনছে $31.50 দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি $31 আর ক্রয় দর $30। সিঙ্গাপুরিয়ান ডলার আজ বিক্রি হচ্ছে $98 এবং ক্রয় মূল্য $94 এবং ব্যাংক থেকে গ্রাহক যদি ভারতীয় রুপি কিনতে চান তাহলে তার খরচ পড়বে $1.25 আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে $1.45। ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমানা ব্যবস্থার কারণে যাত্রীদের অতিরিক্ত সময়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বিমানবন্দরে। কিছু ইউরোপীয় বিমানবন্দরে পাসপোর্ট নিয়ন্ত্রণে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইন দেখা গেছে। তাতে যাত্রীদের ফ্লাইট মিস করার ঘটনাও কিন্তু ঘটেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমানা ব্যবস্থার কারণে ব্রিটিশদের পাসপোর্ট কন্ট্রোল পার হতে আগের চেয়ে প্রায় 3 গুণ বেশি সময় লাগছে। এদিকে রায়ান এয়ার সতর্ক করেছে, এই গ্রীষ্মে ইউরোপের যাত্রীদের দীর্ঘ অপেক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। বিমানবন্দরে এন্ট্রি এক্সিট সিস্টেম প্রযুক্তিতে কিছু বাগ আছে, তবে দীর্ঘ অপেক্ষা দ্রুত কমে যাবে বলে প্রত্যাশার কথাও জানিয়েছে বিভিন্ন বিমানবন্দরের পুলিশ সদস্যরা। ইউরোপিয়ান কমিশন দাবি করেছে, বেশিরভাগ বিমানবন্দরে বিঘ্নই কিন্তু সীমিত। তারা নতুন সিস্টেমের বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলিকে সাহায্য চালিয়ে যাবে। অক্টোবর চালু নতুন ব্যবস্থা ডিজিটাল এন্ট্রি এক্সিট সিস্টেম বা ইইউএস এর ইউরোপীয় ইউনিয়নের বাহিরের নাগরিকদের সেনজেন অঞ্চলে প্রবেশের সময় আঙ্গুলের ছাপ এবং একটি ছবি নিবন্ধন দিতে হবে। রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির 40তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর দিলকুশার ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদা। সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম। এছাড়াও ব্যাংকের পরিচালকদের মধ্যে বক্তব্য দেন AHM মঈনুদ্দিন। সভায় ব্যাংকে 2025 সালে নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। আলোচ্য সূচি অনুযায়ী
উপস্থাপিত সকল প্রস্তাব শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ সময় ব্যাংকদের পরিচালক আবু ইউসুফ মিয়া এবং BM শওকত ইকবাল শাহিন সহ আরও অনেক সেখানে উপস্থিত ছিলেন। দর্শক, পূবালী ব্যাংক PLC ডিবিসি বাণিজ্য সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।